ধ্বংসের কিনারা থেকে উদ্ধার করতে হবে দেশকে, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা, বলেছেন তারেক রহমান। নির্বাচন কমিশনের সাথে 3 বাহিনী প্রধানের ঘণ্টাব্যাপী বৈঠক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমন অভিযানে গুরুত্ব। গণমাধ্যমে হামলা জাতির জন্য লজ্জার, বলেছেন সালাউদ্দিন। হাদির খুনিদের ধরতে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নন জামাতের আমির। গুম মামলায় শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তার আবেদন আরও 2 দিন শুনবে ট্রাইব্যুনাল, অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে ধ্বংসের কিনার থেকে তুলতে হবে। বিএনপি সহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা রুখতে হবে। তার ভাষায়, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এটাই এখন মূল কাজ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে, সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের 71-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, 71-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। লক্ষ্য উদ্দেশ্য সামনের দিনে একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া ও রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা। বগুড়া 6 সদর আসনের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র নিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার। রংপুর 3 সদর আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাপার কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। এর মধ্য দিয়ে রংপুরে সংসদ নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল দলটি। একই দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি মনোনীত প্রার্থীও। এছাড়া চুয়াডাঙ্গা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। নির্বাচনী পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুরে এই বৈঠক হয়। এতে 3 বাহিনী প্রধান নির্বাচন কমিশনার ও AMM নাসির উদ্দিন, 4 কমিশনার ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘণ্টাখানেকের বৈঠকে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা চলছে কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে। দুপুর 2:30টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এই সভায় নির্বাচন কমিশনাররা অংশ নেন। সভার আলোচ্য সূচির মধ্যে রয়েছে নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম। আলোচনায় রয়েছে প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সাথে সংশ্লিষ্ট বিষয়াদিও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলা জাতির জন্য লজ্জার। গণমাধ্যম দুটিতে হামলা ও ভাঙচুরের 1 ঘণ্টা পর
আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে পৌঁছানো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, সরকার কাদের কাছে আটকা রয়েছে? তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিদের সাথে আলোচনা অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, দেশের মানুষ মবক্রেসি দেখতে চায় না, কঠোর হাতে তা দমন করতে হবে। গণমাধ্যমগুলোকে নিরপেক্ষ না থেকে দেশের পক্ষে থাকতে আহ্বান জানান তিনি। তার দাবি, সমাজের সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু সমাজের দর্পণ গণমাধ্যম যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 5 অগাস্টের পর দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য। তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে দৃঢ় আশাবাদী জামাত ইসলামী এবং সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। হাদিকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে, বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না বলেও মন্তব্য করেন জামাত আমির। সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। জামাত ইসলামীর আমির বলেন, ওসমান হাদির খুনিদেরকে ধরতে সরকার যা করেছে তাতে সন্তুষ্ট নন তিনি। খুনিদের গ্রেপ্তার করতে সরকার যেন কার্যকর পদক্ষেপ নেয় সেই আশা করেন তিনি। এ সময় নির্বাচন ইস্যুতে প্রশ্নের জবাবে জামাত আমির বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার বিষয়ে আশাবাদী তার দল। সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কেউ চিন্তা না করে। গতকালের জানাজায় বারবার উচ্চারিত হয়েছে, খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। আওয়ামী লীগ আমলে 14 জনকে গুমের পর টিএফআই সেলে নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেয়া হবে মঙ্গলবার। আসামি পক্ষের আবেদনের ওপর শুনানি হবে সোমবারও। এদিকে জুলাই অভ্যুত্থানে রামপুর এলাকায় 28 জনকে হত্যায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে বুধবার। রিপোর্ট সৈকত সাদিকের। আইনের কাঠগড়ায় ফ্যাসিবাদের শাসনামলে ভিন্ন মতের নেতাকর্মীদের গ্রেপ্তার, গুম, নির্যাতনের অভিযোগে র্যাবের দায়িত্ব পালনকারী সেনা কর্মকর্তারা 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত র্যাবের টিএফআই সেলে নির্যাতনের শিকার 14 জন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তার বিরুদ্ধে হওয়া মামলায় রবিবার ছিল অভিযোগ গঠনের তারিখ। শুনানি শুরু হলে 3 আসামির পক্ষে অভিযোগ গঠন থেকে অব্যাহতির আবেদন করা হয়। শুনানির জন্য চাওয়া হয় আরও সময়। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এই আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশের তারিখ পিছিয়ে দেয় মঙ্গলবার। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে মাননীয় ট্রাইব্যুনাল তাদেরকে আজকে একটি বিশেষ আবেদন শুনানি করার সুযোগ দিয়েছেন এবং এই শুনানি শেষে আগামী 23 ডিসেম্বর এই মামলায় চার্জ গঠনের আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেছেন। ব্রিগেডিয়ার তোফায়েল মুস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার কামরুল হাসান, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, এই 3 জনের পক্ষে আমি আজকে এই ট্রাইব্যুনালে বলেছি দি হোল অফ দ্য ফর্মাল চার্জ ওনারা কোথাও বলতে পারেননি হোয়াট রেসপন্সিবিলিটি এই 3 জন আসামির ছিল এই গুমের, যাদেরকে নাম বলেছে যে তাদের গুমের ক্ষেত্রে। এবং আমি ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এইখানে চার্জ ফ্রেম করতে হলে প্রসিকিউশনকে ফর্মাল চার্জে অ্যাকিউজডের বিরুদ্ধে অভিযোগ 3 পয়েন্ট আকারে করতে হবে। তবে রাষ্ট্রপক্ষের দাবি সময় ক্ষেপণ করতে আসামি পক্ষের এই আবেদন। পরে গণমাধ্যমকে জানানো হয় সেনা কর্মকর্তাদের নয়, ট্রাইব্যুনালে বিচার হচ্ছে র্যাবে থাকাকালীন অপকর্মের জড়িতদের। এখানে সেনাবাহিনীর কোনো বিচারিক কোনো কার্যক্রম নেই। যে কর্মকর্তারা পোস্টিংয়ে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কর্মরত ছিলেন কিংবা অন্য একটি মামলায় যারা
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইতে কর্মরত ছিলেন তারা কেউই সেনাবাহিনীর কর্মকর্তা সেখানে ছিলেন না। তারা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে। সেই কারণে বারংবার এই বিষয়টিকে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার বলাটা আসলে এটা একটা মিসকনসিভ বিষয়। এদিকে জুলাই অভ্যুত্থানে রামপুরা এলাকায় হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে বুধবার। সাথে অন্য একটি মামলায় বিজিবি 2 জন কর্মকর্তা কর্তৃক জুলাই আগস্টের সময় রামপুরায় চলমান যে সহিংসতা হয়েছিল সেই সহিংসতার বিষয়ে চার্জ গঠনের শুনানি চলমান ছিল। এই বিষয়ে আজকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করেছেন এবং এই মামলাটিও শুনানি কনক্লুড করে আগামী 24 ডিসেম্বর আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। আর সাভারের আশুলিয়ায় 5 আগস্ট আন্দোলনকারীদের হত্যার পর লাশ পোড়ানোর মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডেপুটি চিফ অফ স্টাফ AK খন্দকার বীর উত্তমকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বাসারে তার নামাজে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ সদস্য, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা 3 বাহিনী প্রধান একে একে শ্রদ্ধা জানান সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল AK খন্দকারের মরদেহে। রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনারের পাশাপাশি আকাশ থেকেও শ্রদ্ধা জানানো হয় তাকে। 3টি হেলিকপ্টার প্যারেড গ্রাউন্ডের ওপর দিয়ে ফ্লাই পাস্ট করে অন্তিম শ্রদ্ধা প্রদর্শন করে। পরে ঢাকা সেনানিবাসের শাহীন কবরস্থানে AK খন্দকারকে সমাহিত করা হয়। শনিবার সকাল 10:30টায় মারা যান AK খন্দকার। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ 6 বাংলাদেশি সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:15টার পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহীদ শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে 3 বাহিনীর পক্ষ থেকে শহীদদের কফিনে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ 6 সেনা সদস্যের মরদেহ হেলিকপ্টার যোগে নিজ নিজ জেলায় পাঠানো হয়। জানাজার আগে নিহত সেনা সদস্যদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। নিহত 6 শান্তিরক্ষী হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, সৈনিক শামীম রেজা, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। এর আগে শনিবার সকালে শহীদ সেনাদের মরদেহ দেশে আনা হয়। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগুলি লজিস্টিক্স বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এ সময় দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত হন, আহত হন 9 জন। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ 6 বাংলাদেশি সেনা সদস্যের মরদেহ তাদের নিজ গ্রামে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার মরদেহ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিজ গ্রাম গাইবান্ধার পলাশবাড়িতে নেওয়া হয়। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন এলাকাবাসী। বাদ জোহর বাড়ির পাশের ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে নামাজে জানাজা শেষে গার্ড অব অনারের মাধ্যমে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রের দায়িত্ব পালনে জীবন দেয়া এই শান্তিরক্ষীর মৃত্যুতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। সর্বশেষ গত 29 অক্টোবর ছুটিতে তিনি বাড়িতে যান। এদিকে কুড়িগ্রামের 2 সেনা সদস্যের লাশ তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। দুপুরে সামরিক হেলিকপ্টারে জেলার উলিপুর উপজেলার হেলিপ্যাডে নামানো হয়। পরে মোহাম্মদ মমিনুলের মরদেহ গ্রামের বাড়ি উলিপুরের উত্তর পকুণ্ডল গ্রামে আর শান্ত মণ্ডলকে তার গ্রামের বাড়ি রাজারহাট উপজেলার ছাটমাধাই গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে গ্রামের বাড়িতে সামরিক মর্যাদা দাফন করা হয়। নিহত সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম 2 কন্যা সন্তানের জনক আর শান্ত মণ্ডলের স্ত্রী 5 মাসের অন্তঃসত্ত্বা বলে জানায় পরিবার। সেনাবাহিনীর কর্পোরাল মাসুদ রানার মরদেহ দুপুরে লালপুর উপজেলার করিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছানোর পর নিজ বাড়ি বোয়ালিপাড়ায় নিয়ে যাওয়া হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননায় বোয়ালিপাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয় তাকে। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাক পড়ে 3 জনের মৃত্যুর ঘটনা তদন্তে 9 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে কমিটি ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। তবে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এমনকি ডুবে যাওয়া যানবাহনগুলো নদী থেকে উদ্ধারে কোনো তৎপরতাও শুরু হয়নি।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার রাতে সদর উপজেলার বক্তাবলী ও নরসিংহপুর ঘাটের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নরসিংহপুর ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি বক্তাবলী ঘাটের দিকে যাচ্ছিল। মাঝ নদীতে পৌঁছালে এতে থাকা একটি ট্রাক হঠাৎ চালু হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ব্যাটারি চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে ধাক্কা দেয়। এতে ফেরির রেলিং ভেঙে ট্রাক সহ 5টি যানবাহন নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রফিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নিখোঁজ থাকা স্বাধীন ও মাসুদ নামে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। শনিবার হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, নিরাপত্তার কারণে আইভেক চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম 21 ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা কেন্দ্র আবার চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়। এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির মৃত্যুর খবরে গত 18 ডিসেম্বর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও করতে যায় বিক্ষুব্ধরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেয়। এরপর থেকে সহকারী হাইকমিশনের কার্যালয় নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। চট্টগ্রামে জনতা ব্যাংক থেকে ৬,২৪২ কোটি টাকা আত্মসাতের দায়ে এস আলম গ্রুপের এমডি সাইফুল আলম মাসুদ সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সকালে চট্টগ্রামে দুদকের জেলা কার্যালয়ে মামলা ৩টি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সিরাজুল ইসলাম। মামলায় উল্লেখ করা হয়, চট্টগ্রামে জনতা ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৬,২৪২ কোটি টাকা ঋণ নিয়ে টাকাগুলো আত্মসাৎ করে এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ভেজিটেবল এডেবল অয়েল লিমিটেড ও এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড। আত্মসাতের দায়ে ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ, আব্দুল সামাদ, ফারজানা পারভিন এবং আত্মসাতে সহযোগিতা ও মানি লন্ডারিংয়ে জড়িত থাকায় মামলা হয়েছে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ৯০ জনের বিরুদ্ধে। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। হিমবাতাস ও কুয়াশায় চরম দুর্ভোগে ছিন্নমূল মানুষ। মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় ঢাকা, ঠাকুরগাঁওয়ের শহর আর মাঠঘাট। চলছে এই শৈত্যপ্রবাহ, যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। কনকনে ঠান্ডায় চরম দুর্ভোগে মানুষ। ঠান্ডা হাওয়ায় গবাদি পশুর অবস্থা নাকাল। হিমালয়ের পাদদেশে হাওয়ায় এই জেলায় শীতের প্রকোপ বেশি। এদিকে খেটে খাওয়া মানুষরা পড়েছে দুর্ভোগে। জেলার সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গায় সূর্যের দেখা না মেলায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছে না কেউ। বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। শীতের প্রকোপ বাড়তে থাকায় সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। প্রথম দিনে সকাল 9টায় শুরু হওয়া ভর্তি পরীক্ষা মোট 6 শিফটে বিকেল 5টা 40 শেষ হয়। রোববার কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত অনুষদের সি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এতে 466টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে 47,497 জন। ইউনিটটিতে প্রতি আসনে লড়বে 101 জন। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 7টি ইউনিটে মোট 1,842 জনের আসনের বিপরীতে 2,19,399 জন শিক্ষার্থী আবেদন করেন। আসন প্রতি প্রতিদ্বন্দ্বিতায় 119 জন পরীক্ষার্থী। পরীক্ষা চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। এদিকে পরীক্ষার প্রশ্নপত্র মান নিয়ে ভর্তির ছুরা সন্তুষ্ট হলেও বিভাগীয় পর্যায়ে পরীক্ষা না নেয়ায় দুর্ভোগের কথা জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। ভর্তি পরীক্ষায় যে কোনো ধরনের জালিয়াতি ও অনিয়ম রুখতে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবং বিশ্ববিদ্যালয়ের যে ভলান্টিয়ার অর্গানাইজেশনগুলো আছে তাদের সহায়তায় কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি যে পুরো বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ পরীক্ষার জন্য অত্যন্ত অনুকূল এবং আমাদের গার্ডিয়ান, দেশের দূর দূরান্ত থেকে গার্ডিয়ান এবং পরীক্ষার্থীরা আসবেন, তাদের কোনো প্রকার আশা করছি এবছর গত বছরের চেয়ে আরেকটু সুন্দরভাবে আমরা পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারবো। অস্ত্রোপচার নয়, রংপুর ও লালমনিরহাটে প্রত্যন্ত গ্রামীণ জনপদের স্বাভাবিক প্রসব সেবা, নিরাপদ মাতৃত্ব ও কৈশোর স্বাস্থ্য সেবায় নতুন আশার আলো জ্বালিয়েছে উন্নয়ন সংস্থার জননী প্রকল্প।
প্রান্তজনদের এই সেবা এখন একমাত্র ভরসার। সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। দিনরাতে দল বেঁধে স্বাস্থ্যসেবা নিতে আসছেন নতুন মায়েরা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে মিলছে দক্ষ ধাত্রীর সহায়তা, বিনা খরচে পরামর্শ ও জরুরি সেবা। একজন মা যখন আসে আমাদের কাছে তখন আমরা চেষ্টা করি যে কমপক্ষে 4টা সেবা দেওয়ার জন্য, এবং নিরাপদ প্রসব দেওয়ার জন্য চেষ্টা করি। আর আমাদের প্রতি মাসে এখানে 20 থেকে 25টা নিরাপদ সেবা হয়। ডেলিভারির যে সেবাটা, এই সেবাটা মায়েদেরকে খুব যত্ন সহকারে আমরা করি, এবং ডেলিভারির যে যত ওষুধ বা স্যালাইন, ইনজেকশন যা যা লাগে সব কিছু ফ্রিভাবে এখান থেকে হয়। স্থানীয় নারীরা বলছেন, এই প্রকল্প না থাকলে প্রসবকালীন ঝুঁকি বাড়ত, অনেকেই হাসপাতালে যেতে পারতেন না। এখানে আজকে প্রথম এসে আমি আপুদের কাছ থেকে অনেক সেবার যত্ন পেয়েছি। আমি তো প্রথম মা হতে যাচ্ছি, তাই অনেক ভয় হচ্ছিল আমার। তো গ্রামে থাকি, গরিব মানুষ, অত বড় বড় ডাক্তার দেখাতে পারি না। তো এখানে সেবা পেয়ে ভালো লাগতেছে। এখানেই আমরা সেবা পাইছি ভালো। এখানে আমার বাচ্চাও এখানেই নর্মালি হয়েছে। প্রথমবার মা হয়েছি, এখানে চেক আপের জন্য আসছি। শুনেছি এখানে অনেক সুবিধা আছে, ফ্রিতে ওষুধপাতি দেয়, সেই জন্য আসছি। মন খুলে সব কিছু প্রকাশ করতে পারি এবং তারা আমাদের চিকিৎসা দেন, বিভিন্ন পরামর্শ দেন। আমরা সে অনুযায়ী চিকিৎসা নেই ওনাদের কাছ থেকে। সংশ্লিষ্টরা বলছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সময়মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করে মাতৃ ও নবজাতকের জীবন রক্ষায় প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বাস্থ্যকেন্দ্রে না যাওয়ার একটা প্রবণতা, যে বাসায় করলে কি সমস্যা, আমাদের মায়েদের তো বাসাতেই হয়েছে। তো এই ভ্রান্ত ধারণা থেকে কমিউনিটি মানুষদের, বিশেষ করে গর্ভবতী মায়েদের এই ভ্রান্ত ধারণা ভেঙে আমরা তাদেরকে অ্যাটলিস্ট ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রে নিয়ে আসছি, যে তাদের নর্মাল ডেলিভারি করানোর জন্য। এই 2 জেলার 40টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে 23,000 স্বাভাবিক প্রসব সেবা দিয়েছে প্রকল্পটি। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। রাঙামাটিতে ভয়াবহ আগুনে 2টি বাস সহ পুড়েছে বেশ কয়েকটি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার মধ্যরাতে শহরের পুরাতন বাস স্টেশনে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। এ সময় আগুন নেভানোর চেষ্টা করেন তারা। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় 1 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে যায় 4টি দোকান ও 2টি বাস। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানায় তারা। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আজ নাটোর মুক্ত দিবস। মুক্তিযুদ্ধে নাটোরের বড় ধরনের কোনো লড়াই না হলেও একাধিক জায়গায় চালানো হয় গণহত্যা। পরে তাদের একসাথে মাটি চাপা দেয়। স্বাধীনতার পর শহীদদের স্মরণে এসব জায়গায় স্থানীয়ভাবে স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়। জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার নিজ জেলা ঝালকাঠি আজও শোকে স্তব্ধ। মরহুমের বাড়িতে নিরাপত্তায় রয়েছে পুলিশি প্রহরা। এদিকে হাদির সম্মানে নলছিটিতে অর্ধবেলা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুর এবং নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন হয়েছে গাজীপুরে। স্থানীয় প্রেস ক্লাবের উদ্যোগে এই কর্মসূচিতে বক্তারা ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা। প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং খুলনার ডুমুরিয়ায় সাংবাদিক ইমদাদুল হককে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। স্থানীয় প্রেস ক্লাবের আয়োজনে শহরের নিউ মার্কেট মোড়ে এই কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা রেখে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ অন্যরা। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে সাভারে। দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভার বাস স্ট্যান্ডের বিভিন্ন অলিগলিতে প্রচারণায় অংশ নেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান। এ সময় পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তার সাথে ছিলেন।
ঝিনাইদহের কোটচাঁদপুরের জয়দিয়া বাওরের অবৈধ বন্দোবস্ত বাতিল ও মাছ আহরণ বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন করে জরদিয়া মৎস্যজীবী সমবায় সমিতি। এতে ব্যানার, লিফলেট, পোস্টার সহ মৎস্যজীবী ও হালদার সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। ফরিদপুরে পরিবেশ উন্নয়নে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়ং স্টার সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এর উদ্বোধন করা হয়। এ সময় ফরিদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন সহ ভলান্টিয়ার টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে কর্মহীন হয়ে পড়া পাহাড়ি বাঙালি শ্রমিকরা প্রায় ৩.৫ ঘন্টা সড়ক অবরোধ করে আমরণ অনশনের হুমকি দেয়। জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সড়কের ওপর অবস্থান নেয় বিভিন্ন শ্রমিক সংগঠন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাতের আশ্বাসে স্থগিত হয় এই কর্মসূচি। বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে সিলেটে। নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে দিবসটি পালিত হয়। এতে ফাউন্ডেশনের নারী, পুরুষ ও শিশু সদস্যরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ী 10 নারী পুরুষের হাতে বই তুলে দেওয়া হয়। ঝালকাঠির কাঠালিয়ার তালাগাছিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। তালগাছিয়া শরীফবাড়ি জামে মসজিদ চত্বরে এর আয়োজন করে লায়ন্স ক্লাব অব ঢাকা, ল অ্যান্ড জুরিস্ট। চিকিৎসক ও টেকনিশিয়ান সহ ঢাকা লায়ন ক্লাবের 30 জন এই ক্যাম্পে অংশ নেন। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে 5 দিনব্যাপী 18তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এর উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক। এ সময় ক্যাডেটদের সুসজ্জিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কলেজ অ্যাডজুটেন্ট মেজর মাজাজেবিন খান, কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোকসেদুল ইসলাম রাজা সহ অনেকে। ইউনেস্কো জাতীয় জাদুঘরের সহযোগিতায় 2 দিনব্যাপী ধামের গানের উৎসব অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে। বালিয়ার সোনাপাতিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন গিদ্রি বাউলের পক্ষে সোনাপাতিলার গ্রামবাসী এই আয়োজন করে। সারা দেশের লোক সংস্কৃতিকে নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কো কালচারাল সেন্টার এই আয়োজন করে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ধ্বংসের কিনারা থেকে উদ্ধার করতে হবে দেশকে, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা, বলেছেন তারেক রহমান। নির্বাচন কমিশনের সাথে 3 বাহিনী প্রধানের ঘণ্টাব্যাপী বৈঠক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমন অভিযানে গুরুত্ব। গণমাধ্যমে হামলা জাতির জন্য লজ্জার, বলেছেন সালাউদ্দিন। হাদির খুনিদেরকে ধরতে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নন জামাতের আমির। গুম মামলায় শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তার আবেদন আরও 2 দিন শুনবে ট্রাইব্যুনাল, অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।